ভাবতে পারেন একটি সাহিত্য পত্রিকার নামে একটি সাব পোস্ট অফিস বা উপ ডাকঘর, এটা কখনো শুনেছেন? আমরা তো জানি ডাকঘর হয় কোনো রাস্তার নামে বা কোনো অঞ্চলের নামে, কিন্তু একটি সাহিত্য পত্রিকার নামে একটি উপ ডাকঘর। চলুন তাহলে আজকে শোনাবো সেই কাহিনী। নমস্কার বন্ধুরা, আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়েও আপনারা যারা একটু আধটু পোস্ট অফিস বা ডাকঘরের খোঁজ খবর রাখেন তারা জানেন যে ডাকঘরের নাম হয় সাধারণত কোনো রাস্তার নামে কিংবা কোনো অঞ্চলের নামে। কিন্তু আজ থেকে 119 বছর আগে অর্থাৎ 1906 সালে কলকাতার বুকে একটি উপ ডাকঘর তৈরি হয়েছিল একটি সাহিত্য পত্রিকার নামে। কি অবাক হয়ে যাচ্ছেন বন্ধুরা? তাহলে চলুন আজকে আপনাদের সেই গল্পই শোনাই। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি আপনাদের একটু একটু করে গল্পটা শোনাতে থাকি। আজ থেকে 121 বছর আগে অর্থাৎ 1904 সালের কথা। আজকের মধ্য কলকাতার চোরবাগানে রমানাথ সাধু লেনে তারিণীচরণ চন্দ্রের বাড়িতে শুরু হয়েছিল একটি সাহিত্য পত্রিকার ঐতিহাসিক জয়যাত্রা। তারিণীচরণের ছেলে কৃষ্ণদাস চন্দ্র ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার সাহিত্যের নেশা ছিল প্রবল। তার সাহিত্যের নেশাই তাকে একটি পত্রিকা প্রকাশ করতে উদ্বুদ্ধ করেছিল। রবীন্দ্রনাথ সেই পত্রিকার নাম দিয়েছিলেন অর্চনা। অর্চনা বানানটি ছিল অ চয়ে চয়ে রেফ দন্ত নয় আকারের না। পরবর্তীকালে সে বানানটা অবশ্য পাল্টে যায়, হয়ে যায় অ চয় রেফ দন্ত নয় আকারের না। পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর নিশ্চয় জানতে ইচ্ছে করছে কারা কারা লিখতেন সেই পত্রিকায়। বলছি, কৃষ্ণদাস চন্দ্র তো লিখতেনই, আর তার সঙ্গে লিখতেন উমাচরণ ধর, ব্রজসুন্দর সান্যাল, জীবেন্দ্র কুমার দত্ত, ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র গুপ্ত, ধরিত্রী দেবী, নলিনী ঘোষ, কেশবচন্দ্র গুপ্ত প্রমুখ ব্যক্তিত্বরা। কি ধরনের লেখা থাকতো পত্রিকায়? থাকতো গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ এবং সাহিত্য সমালোচনা বিষয়ক বিভিন্ন ধরনের লেখা। শুনলে অবাক হয়ে যেতে হয় যে 1904 সালে পত্রিকাটি প্রকাশিত হবার পর 2 বছরের মধ্যেই পত্রিকাটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে পত্রিকার মাসিক সংখ্যা ছাপা হতো প্রায় 75,000 থেকে 1 লক্ষ কপি। সেই সময় অর্চনা পত্রিকার বার্ষিক গ্রাহক মূল্য ছিল 1 টাকা 25 পয়সা। আর পত্রিকাটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে সেই সময়কার নামি নামি কোম্পানিরা এই পত্রিকায় বিজ্ঞাপন দিল, যেমন টাটা স্টিল, বামার লরি, বসন্ত মালতী, জিসি লাহার মতো কোম্পানিরা ওই অর্চনা পত্রিকায় বিজ্ঞাপন দিত। বন্ধুরা, এবারে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ভারতীয় ডাক বিভাগের অর্চনা পোস্ট অফিস লেখা বোর্ডটি। এবারে আপনাদের যে বোর্ডটি দেখাবো যেখানে লেখা রয়েছে অর্চনা উপ ডাকঘর বা সাব পোস্ট অফিস। এবারে আপনাদের শোনাবো এই অর্চনা উপ ডাকঘর কেন তৈরি হয়েছিল। তবে তার আগে এই পত্রিকা সম্পর্কে আরো 2-1টি কথা আপনাদের জানিয়ে রাখি। পত্রিকাটি যেমন জ্ঞানী গুণী মানুষদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল, তেমনি সাধারণ মানুষের মৌন জয় করে নিয়েছিল। কি ধরনের লেখা সেই সময় ওই অর্চনা সাহিত্য পত্রিকা প্রকাশিত হতো তার নমুনা তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন পত্রিকাটি কেন এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল। ফণীন্দ্রনাথ রায়ের বাগ্মিতার উপর বিশেষ নিবন্ধ, সিরাজদৌল্লার উপর নানা রকম লেখা, জয়দেবের উপর ব্রজসুন্দর সান্যালের নানা প্রবন্ধ, আমির খসরুর 2টি কবিতার উপর কেশবচন্দ্র গুপ্তের আলোচনা, রামায়ণ মহাভারতের মতন 2টি মহাকাব্যের উপর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল অর্চনা পত্রিকায়। জ্ঞানেন্দ্র নারায়ণ রায় ও রামদয়াল মজুমদার ধারাবাহিকভাবে সেই সব প্রবন্ধগুলি লিখেছিলেন। কৃষ্ণদাস নিজে ছিলেন একজন ভ্রমণ প্রেমী। তার ধারাবাহিক ভ্রমণ কাহিনী প্রকাশিত হতো অর্চনা পত্রিকায়, যা সাধারণ পাঠকদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। এইবারে বলবো অর্চনা সাহিত্য পত্রিকার নামে কেন অর্চনা উপ ডাকঘর তৈরি হয়েছিল সেই কাহিনী। সেই সময় পত্রিকা গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য একমাত্র ভরসা ছিল ডাক ব্যবস্থা, কারণ ডাকযোগেই গ্রাহকদের বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছে যেত। সমস্যাটা তৈরি হলো সেখানেই। সেই সময় এমনিতেই ডাকঘরের কর্মীদের ওপর ছিল প্রচুর কাজের চাপ, কারণ সাধারণ মানুষই হোক বা বিশিষ্ট মানুষই হোক, একে অপরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ডাক ব্যবস্থা। সেই সময় 75,000 থেকে 1 লক্ষ কপি এই পত্রিকাগুলি গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল বড়বাজার ডাকঘরের। তাদের সাধারণ দৈনন্দিন কাজ ছাড়াও মাসে এতগুলো পত্রিকা বিলি করা তাদের কাছে প্রায় এক প্রকার অসম্ভব হয়ে পড়ল।
তারা প্রায় এই বিষয়ে হাত গুটিয়ে নিল। এইরকম উদ্বেগজনক পরিস্থিতিতে কৃষ্ণদাস স্টেটসম্যান পত্রিকায় একটি চিঠি লিখলেন তখনকার দিনের ভাইসরয় লর্ড কার্জনকে। সেটা 1904 সাল। কথাটা কানে গেল লর্ড কার্জনের। কৃষ্ণদাসের আবেদন মঞ্জুর হয়ে গেল। সাহিত্য পত্রিকা অর্চনার নামে প্রথম উপডাকঘর তৈরি হয় 1906 সালে 18 পার্বতী ঘোষ লেনে। পরবর্তীকালে 1917 সালে 51 টাকা 25 পয়সা বাড়ি ভাড়ায় 10 নম্বর পার্বতী ঘোষ লেনের বাড়িতে এই পোস্ট অফিস উঠে আসে। এই অর্চনা উপডাকঘরের একমাত্র কাজ ছিল অর্চনা পত্রিকা বিতরণ করা। আপনারা পর্দায় যে সরু গলির বাঁদিকে লাল রঙের বাড়িটি দেখছেন, এই বাড়িটি হলো অর্চনা ভবন। এই বাড়িতেই আজ থেকে 121 বছর আগে 1904 সালে অর্চনা পত্রিকার জন্ম হয়েছিল। বাড়ির গায়ে একটি প্রস্তর ফলক আছে, সেই ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে লেখা রয়েছে অর্চনা ভবন, ঠিকানা লেখা রয়েছে 8 বি রমানাথ সাধু লেন। এই বাড়িটি হলো কৃষ্ণদাস চন্দ্রের পিতা তারিণী চন্দ্রের বাড়ি। কৃষ্ণদাস চন্দ্রের উদ্যোগেই এই বাড়িতে অর্চনা সাহিত্য পত্রিকার জয়যাত্রা শুরু হয়েছিল। সেই সময় এই বাড়ি থেকে শুধুমাত্র যে অর্চনা পত্রিকাটি প্রকাশিত হতো তা নয়, অর্চনা পত্রিকাকে কেন্দ্র করে একটি সাহিত্যের আড্ডাও বসত। সেই আড্ডায় যোগ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশ ঘোষ, কুমুদরঞ্জন মল্লিক, মৈত্রেয়ী দেবী, আশাপূর্ণা দেবী, প্রেমেন্দ্র মিত্র, প্রতাপচন্দ্র চন্দ্র, বিপিন চন্দ্র পাল, সেই সময়কার দিকপাল মানুষেরা। প্রথম দিকে বাইরের কোনো এক ছাপাখানা থেকে ছাপা হতো অর্চনা পত্রিকা। শেষে পত্রিকার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে তারিণী চরণ চন্দ্রের এই বাড়িতেই 1948 সালে 2200 টাকা দিয়ে যন্ত্রপাতি বসিয়ে শুরু হয় অর্চনা প্রিন্টিং ওয়ার্কস এবং পাবলিশার্স। কৃষ্ণদাসের মৃত্যুর পর তার দুই ছেলে রণজিৎ এবং বাসুদেব অর্চনা পত্রিকা চালানোর দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তাদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও 1960 সালে পত্রিকাটির প্রকাশ বন্ধ হয়ে যায়। প্রতাপচন্দ্র চন্দ্র বলেছিলেন, সিনেমা ম্যাগাজিনের দাপটের ফলেই এই পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল। অর্চনা পত্রিকার কয়েকটি সংখ্যা এখনো বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং বিডন স্ট্রিটের চৈতন্য লাইব্রেরিতে পাওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে ভাবা যায় না একটি সাহিত্য পত্রিকার বিতরণের জন্য তৈরি হয়েছিল একটি উপডাকঘর। ডাকঘরের ইতিহাসে যা এক বিরল ঘটনা। পত্রিকা প্রকাশ বন্ধ হয়ে গেলেও অর্চনা উপডাকঘর আজও বর্তমান। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার রাস্তায় মদন চ্যাটার্জি লেনে আজও আছে অর্চনা উপডাকঘর। পর্দায় আরও একবার আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আর যে বাড়ি থেকে অর্চনা সাহিত্য পত্রিকার জয়যাত্রা শুরু হয়েছিল, সেই বাড়িটি আজও মধ্য কলকাতা চোরবাগানের সরু এঁটো গলি 8 বি রমানাথ সাধু লেনে দাঁড়িয়ে আছে অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হয়ে। আর বাড়ির দেয়ালের গায়ে একটি প্রস্তর ফলক সেই অতীত দিনের উজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। আপনাদের দেখাচ্ছি সেই প্রস্তর ফলকটি, আগেও আপনাদের দেখিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো বিদায়।